আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই সনদে ঐক্যমত্য তৈরিতে ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার। প্রচার চালানো যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায়। ফ্যাসিস্ট সরকারের শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে জড়িতরা এখনো রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে থেকে গুম হত্যার অনেক প্রমাণ ধ্বংস করছে, অভিযোগ তদন্ত কমিশনের। আন্দোলনে ৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী। ইরানের পাশে থাকার ঘোষণা উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার। জাতিসংঘের উদ্বেগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ৫ আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করছে সরকার। দিনটিতে থাকছে সাধারণ ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাস জুড়েই থাকবে নানা কর্মসূচি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য তৈরিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি করা হয়েছে। এছাড়া বিটিভি ও বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেয়া এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট ২০২৪। ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন সরকার প্রধানের ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। পতন হয় টানা ৩ বার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরুটা হয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। আন্দোলনকারীদের প্রতি হাসিনা সরকারের চরম দমনপীড়ন কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের ইস্যুতে। ১ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন ৩৬ দিনের মাথায় অর্থাৎ ৫ আগস্ট পায় চূড়ান্ত সাফল্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানের অনুভূতিকে ছড়িয়ে দিতে বছর পূর্তিতে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের ১ তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে এবং এটা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। ৫ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায়, সেই জন্য ওনারা কাজ করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে আরেকটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদ। কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এমন বিধি যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। তবে সুযোগ রাখা হয়েছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা। এছাড়া গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধানও অনুমোদন দেওয়া হয়েছে খসড়া বিধিমালায়। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ আলোচনা সবখানেই।
সম্ভাব্য সময়সীমা ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগারগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আরপিও সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার সুযোগ দেওয়া হয়েছে। আচরণ বিধি ভঙ্গ করলে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় আগের মতোই থাকছে 3 সপ্তাহ পর্যন্ত। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যেটা নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অভিযান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, মব জাস্টিসের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তৎপর রয়েছে সেনাবাহিনী। গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত মোট 9,667টি অবৈধ অস্ত্র এবং 3.25 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 15,262 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। ফ্যাসিস্ট সরকারের বহু শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে সরাসরি জড়িতরা এখনও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে, এমন অভিযোগ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ব্রিফিংয়ে কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তাদের সবাইকে কমিশন চিহ্নিত করেছে, তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণও পেয়েছে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। 131টি অভিযোগের বিষয়ে এফআইআর করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় 12 জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি কারা তাদের গুমের জন্য দায়ী তাও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও
তুলে দিয়েছে। তিনি আরো জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এখনো কর্তৃত্ববাদীদের শুভাকাঙ্ক্ষীরা ভিকটিম ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস। এখন পর্যন্ত যাদের নামের তালিকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশনের সভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে এখনও অবস্থান করছেন তার সমর্থকরা। সেবা নিতে এসে চরম ভোগান্তিতে নগরবাসী। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ওই ইস্যুতে আর চুপ থাকবে না সরকার। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সুরাহা করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শপথ ছাড়াই মেয়রের আসনে বসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নামের আগে মাননীয় লেখায় সমালোচনাও হয়, তারপরও সিদ্ধান্তে অটল তিনি। দেন নগর ভবনে বিভিন্ন নির্দেশনা। কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে। মেয়র পদে বৈধতা অবৈধতা নিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা। এর মাঝেই নগর ভবন দখলে রাখেন ইশরাকের কর্মী সমর্থকরা। ফলে 1 মাসের বেশি সময় ধরে সেবা বঞ্চিত জনগণ। আমি জন্ম নিবন্ধনের জন্য আসছি, তো ওনাদের সাথে কথা বললাম, বলার পরে ওনারা বলতেছে যে অফিস তো আমাদের বন্ধ। ট্যাক্স দিতে এসেছিলাম, তো অফিস তো খোলা নেই, নগরবাসীর অসুবিধা হচ্ছে, তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। বার্থ রেজিস্ট্রেশনের জন্য একজন এসছে। জিম্মি বলতে কি বলা যাচ্ছে কি হিসেবে উনি বসলেই বেটার হয়। মেয়াদ শেষ হয়েছে ওটা বড় কথা না, বড় কথা হলো আপনি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, তো আপনি ওটাকে তো সম্মান জানাবেন। তো এটা কেন আপনাকে এটাকে ভায়োলেট করলেন কেন? এইটা ঢাকাবাসীর একটা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা কিংবা তাকে নগর ভবন থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, এখন বিষয়টি নিয়ে আর চুপ থাকবেন না তারা। প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি একজন স্বঘোষিত মেয়র নিজেই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। যদিও এই অবস্থার জন্য সরকারকেও অনেকটা দায়ী করা হচ্ছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, নগর ভবন, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো নিয়ে আগামী রোববার থেকে আবার বৈঠক হবে। আজকের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এমন কোনো জটিল প্রক্রিয়া করা যাবে না যার ফলে সংবিধান সংশোধন কঠিন হয়। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটে। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মত দেয় জামায়াত ইসলামী।
বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, যা পুনরুদ্ধার করায় এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে মিলনায়তনে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় মঈন খান বলেন, জিয়া একজন সৈনিক হয়েও মানুষের সুশিক্ষা নিশ্চিতে বহুমুখী উদ্যোগ নিয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জিয়া রহমান সৈনিক হয়ে তিনি শিক্ষার মূল্য তিনি অনুধাবন করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষকে ন্যূনতম শিক্ষা অর্জন করতে হবে। অথচ যারা নিজেদের জনগণের দল বলে দাবি করে, আওয়ামী লীগ অর্থ কি? আওয়ামী তো বাংলা শব্দ না, উর্দু শব্দ নয়, জনগণ। তো সেই জনগণের দলের যারা নিজেদের জনগণের দল বলে প্রচারিত করে, তারা কেন জনগণকে অশিক্ষিত করে মূর্খ করে রাখতে চেয়েছে? কেন তারা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। দুপুরে জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য খাতের উন্নয়নে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এ সময় জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, দেশে গণতন্ত্র ফেরাতে কাজ করছেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত আখিম টোস্টার সৌজন্য সাক্ষাৎ করেন দলটির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। পরে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে। বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে, তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে। ভবিষ্যতে এটা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় জার্মানির রাষ্ট্রদূত বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্রের জন্য প্রয়োজন উদার মানসিকতা। I represent a European country which is a democracy and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন আখিম টোস্টার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি 63% নাগরিককে ঘুষ ও দুর্নীতির শিকার হতে হয় বিআরটিএ অফিসে। এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি অফিস। দেশজুড়ে 45,000 পরিবারে 18 বছর বেশি বয়সী 84,807 জনের উপর জরিপ করে এসব তথ্য জানায় বিবিএস। নিজ বাসার আশেপাশে 15% বাসিন্দা নিজেদের নিরাপদ মনে করেন না। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, নিজ এলাকায় নিরাপত্তার ঘাটতি মেনে নেওয়া যায় না। শারফুল আলমের রিপোর্ট। নতুন ড্রাইভিং লাইসেন্স করা বা নবায়নে এমন ভিড় প্রতিটি বিআরটি অফিসে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও সময়মতো সেবা পান না সেবাগ্রহীতারা। উপায় না পেয়ে তাদের অনেকেই কিছু অসাধু ব্যক্তির সহযোগিতা নেন। তারা বিআরটিএর গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহযোগিতায় স্বল্প সময়ে নাগরিকদের এসব সেবা দিয়ে যাচ্ছেন, যার বিনিময়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। অবৈধ উপায়ে নাগরিকদের কাছ থেকে অর্থ উপার্জনে এবার শীর্ষে উঠে এলো বিআরটিএর নাম। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে তথ্য অনুযায়ী সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বাধিক ঘুষ দুর্নীতির শিকার হওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে শীর্ষে রয়েছে বিআরটিএ। সেখানে 63.29% মানুষ দুর্নীতির শিকার হন বলে জানানো হয়েছে। এ তালিকায় রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি রেজিস্ট্রি অফিসও। বিআরটিএতে যারা সেবা নিয়েছেন তাদের ক্ষেত্রে ঘুষ দুর্নীতির সেবার ঘুষের নেওয়ার হারটা একটু বেশি, সেটা 63.29%। এরপরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, সেটা 61.94%।
পাসপোর্ট অফিস, সেখানে 57.45%, এবং এরপরে ল্যান্ড রেজিস্ট্রি মানে 24.92%। আমরা চ্যাপ্টার 6-এ অ্যাক্সেস টু সিভিল জাস্টিস, এখানে আমরা এর আগের দুইটা আমাদের রেফারেন্স ছিল গত 1 বছরের সেবার ক্ষেত্রে। 1 বছরে দেশে প্রায় 19 ভাগ নাগরিক কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। নিজ বাসার আশেপাশে নিরাপত্তাহীনতায় আছেন প্রায় 15 ভাগ বাসিন্দা, যা উদ্বেগজনক বলে মনে করছেন নীতি নির্ধারকরা। যে কোনো সভ্য দেশে নিজের বাড়িতে নিজে নিরাপদ, যত কম শতাংশই হোক অনিরাপদ বোধ করা তা একদমই গ্রহণযোগ্য না। জরিপের তথ্য অনুযায়ী আর্থসামাজিক অবস্থা এবং লিঙ্গ বৈষম্যের কারণে হয়রানির হারও বাড়ছে। শহরাঞ্চলের বৈষম্যের হার 22 ভাগ হলেও গ্রামাঞ্চলে এ হার 18। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানি 25 জুন। সকালে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শেখ হাসিনাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্ধারিত দিন ছিল গত 3 জুন। ট্রাইব্যুনালের নির্দেশে গত 26 মে এ বিষয়ে দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় 3 জুন সকাল 10টার মধ্যে হাজির হতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে ফোনে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য, এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 5 আগস্ট উদযাপন কমিটি গঠন করেছে বিএনপি। এবারের স্লোগান জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আওয়ামী শাসনামলের অবসানের দিনটিকে স্মরণ করতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটি 1 জুলাই থেকে কার্যক্রম শুরু করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এসব কথা জানান তিনি। অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর 5ই আগস্ট। জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি 5ই আগস্ট তার পরিসমাপ্তি ঘটে। সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে, সে পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই আগস্টের আমাদের গৃহীত কর্মসূচিগুলো আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা 1 জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করব। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কোর কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান। তবে ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে ভারত। তুমুল এই উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের সাথে তুমুল লড়াইয়ের এ পর্যায়ে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স, যা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে।
ইরানের দাবি ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে শেজেল 2 নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দুদেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয়ে ফেলে দিয়েছে বিশ্বকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে খামেনির জন্য শুভকামনা। আমি ইরানে হামলা করতে পারি। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানাচ্ছি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতিও নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার ঢুকেছে পূর্ব ভূমধ্য সাগরে। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে। ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু। আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো। ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও 2 পরাশক্তি, উত্তর কোরিয়া ও পাকিস্তান। ইরানের উপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি। ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার। তবে ইরান এখনও মস্কোর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি। তবে রাশিয়া কারো উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক 2 শত্রু দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। চলমান পরিস্থিতিতে কোনো দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল ইরানের মধ্যে তুমুল লড়াইয়ে মহাসচিব গুতিরেজ গভীরভাবে উদ্বিগ্ন। দুদেশকেই অবিলম্বে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ইরান তার অবস্থান থেকে না সরলে তেহরানে মার্কিন সামরিক হামলা আসন্ন। আর আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে বসে থাকবে না চীন এবং রাশিয়াও। ফলে নিশ্চিত এক মহা বিপর্যয়ের দিকে এগোচ্ছে বিশ্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আমেরিকা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও এ নিয়ে রহস্য ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে আমেরিকার সামরিক অভিযানের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শত শত মার্কিনী। ট্রাম্পের বাসভবন ও হোয়াইট হাউস ছাড়াও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের ঘোষণা দিয়ে গেল 13 জুন তেহরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে সপ্তাহখানেক ধরে 2 দেশের পাল্টাপাল্টি হামলায় সংঘাত গড়িয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধের পর্যায়ে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র নাক গলানোয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ট্রাম্প। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন বলছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এই মুহূর্তে সংঘাতে আমেরিকার জড়ানোর পক্ষে বিপক্ষে মত রয়েছে মার্কিনীদের। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের প্রতি সমর্থন দিয়ে বলেছেন, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় যেন সর্বাত্মক হামলা চালানো হয়। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজটি করবেন। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ইসরায়েলিরা ইরানের পরমাণু শক্তি ও সামরিক বাহিনী ধ্বংস করার জন্য যা করছে তার জন্য আমরা কৃতজ্ঞ।
প্রেসিডেন্ট ট্রাম্প সেই ব্যক্তি যিনি যুদ্ধ সম্পর্কে জানেন, তিনি এই দেশের স্বাধীনতা রক্ষা করতে চান। অন্যদিকে ইরানে হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শত শত মার্কিনী। নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়ে শত শত মানুষ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ইরানে নাক গলিও না, গণহত্যায় অর্থায়ন বন্ধ করো। I'm here as an American person and I love America, but I don't want war. I need peace. All of the people, they need peace. The U.S.-Israeli war against Iran, while the majority of Americans here we know are opposed to war, are opposed to any U.S. involvement with war in the Middle East. এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং জর্ডান উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকেই সাইরেন বাজানো হয়। ইরানের 2টি ড্রোন প্রতিহতের দাবি করে ইসরায়েল। অন্যদিকে একই দিন তেহরানে একাধিক ড্রোন ঠেকানো ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে ইসরায়েলের 18 গুপ্তচরকে আটকের দাবি করেছে ইরান। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। মহানগর দায়রা জজ আদালতে সিঁড়ি থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি। দুপুরে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় আসামি শরীফুল ইসলামকে। আদালত সূত্র জানায়, খিলগাঁও থানার হত্যা মামলায় এদিন সাক্ষ্যের দিন ধার্য থাকায় তাকে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছিল। বেলা 11:39 বিচারিক কার্যক্রম শেষে 4 জন আসামিকে আদালতের গারদখানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য শহীদুল্লাহ। এ সময় আচমকা দৌড়ে পালায় শরীফুল। তাকে ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ উপকমিশনার মঈন উদ্দিন চৌধুরী। রাজধানী ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশ ডিবির 2 সদস্য। এই ঘটনায় 4 জনের মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র ছিল না, তবে অপরাধীদের আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জীবন বাজি রেখে মাদক কারবারিদের সাথে লড়াই করায় পুলিশ সদস্যদের প্রশংসা করেন উপদেষ্টা। বাকি আসামিদেরও শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। 5 আগস্টের দিন খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না, এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, এটা পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে সেই সময় আমরা আবার ভবিষ্যতের উপরে ভবিষ্যৎ করব। রাজধানী উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকারও বেশি ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত এক পুলিশ সদস্য। ঘটনার সাথে জড়িত রয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাও। এখন পর্যন্ত 34 লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত 14 জুন উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে 1 কোটি 8 লাখ টাকা নিয়ে নগদের কর্মীরা অফিসের দিকে যাওয়ার পথে র্যাবের জ্যাকেট পরা কয়েকজন তাদের গতিরোধ করে। নগদের লোকজন মোটরসাইকেল রেখে দৌড়ে পালাতে চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তিরা তাদের টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ঘটনার 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ জড়িত 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার জানান, টাকা লুটের পর ভুক্তভোগীদের উত্তরার তুরাগ এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো সে একাধিকবার অ্যারেস্ট হয়েছে। একবার সে অস্ত্র মামলায় সে গ্রেপ্তার ছিল। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে বিভিন্ন সংস্থার চাকরিচ্যুত আরো কয়েকজন সদস্য এই ঘটনার সাথে জড়িত রয়েছে। তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। তো সেজন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
চড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ। এমনকি মৌসুমে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়াতে সক্রিয় একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারকে মূল্য নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। এই উদ্যোগের সাথে ক্রেতারা একমত হলেও একে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ত্রাণ নিতে আসা আরও 144 ফিলিস্তিনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ত্রাণ বিতরণের স্থান নেটজারিম করিডোরের সালাউদ্দিন সড়কে ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে নিহত হয়েছেন অনেকে। একই দিনে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থী তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ কয়েকজন। জৈতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন আরও অনেকে। হামাসের অভিযোগ, এই ত্রাণ বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এ কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাত্র 3 দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে হাসপাতালগুলোতে। এবারে খেলার খবর। গলফ টেস্টে বাংলাদেশের সাথে সমান তালে লড়ছে শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিন শেষে সফরকারীদের চেয়ে 127 রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। 187 রান করে দলকে টেনে নিয়ে যান পাতুম নিশাঙ্কা। রিপোর্ট করছেন SM আশরাফ। গলে ঘাম ঝরানো দিনে সবচেয়ে স্বস্তির মুহূর্ত বলা যায় পাতুম নিশাঙ্কাকে ফেরানো। ডাবল সেঞ্চুরির পথে এগোতে থাকা লঙ্কান ওপেনারের স্টাম্প উপড়ে ফেলেন হাসান মাহমুদ। দলের রান ততক্ষণে 4 উইকেটে 331। এর আগে স্বাগতিক ইনিংসের 47 রানেই প্রথম উইকেট তুলে নিয়ে 13তম ওভারে দলকে উৎসবের উপলক্ষ এনে দেন স্পিনার তাজুল ইসলাম। দিন জুড়ে শ্রীলঙ্কার ইনিংসের মূল কাণ্ডারি হয়ে থাকা নিশাঙ্কার সাথে 157 রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ওপেনার। 39 ওভারের অপেক্ষা শেষে দলের 204-এ 54 রানে থাকা চান্দিমালকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় টাইগাররা। উইকেট নেন নাইম হাসান। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনিংসটা বড় করতে দেননি মুমিনুল হক। ব্যক্তিগত 39 রানে সাজ ঘরের পথ ধরেন লঙ্কান ব্যাটার। উইকেটে আছেন কামিন্দু মেন্ডিস আর ধনঞ্জয়া ডি সিলভা। চতুর্থ দিন শ্রীলঙ্কার মিডল আর লোয়ার অর্ডারের প্রতিরোধের উপরই নির্ভর করতে পারে এই টেস্টের গতিপথ। SM আশরাফ, ATN বাংলা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও সরকার বিকেন্দ্রীকরণ করতে চায় বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে জাতীয় স্টেডিয়ামে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 ফুটবলের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এমনটা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বিগত বছরগুলোতে জাতীয় পুরস্কারে অনিয়ম হয়েছে স্বীকার করে সামনের দিনগুলোতে স্বচ্ছতা আনার কথা বলেন। আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি, তাহলে আরও নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখব। সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যেই কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই সনদে ঐক্যমত্য তৈরিতে ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার। প্রচার চালানো যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায়। ফ্যাসিস্ট সরকারের শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে জড়িতরা এখনো রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে থেকে গুম হত্যার অনেক প্রমাণ ধ্বংস করছে, অভিযোগ তদন্ত কমিশনের। আন্দোলনে ৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী। ইরানের পাশে থাকার ঘোষণা উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার। জাতিসংঘের উদ্বেগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।